বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ৩২ আসনে ইসলামী আন্দোলনের নতুন বার্তা। হাতপাখা না থাকা আসনে ফ্যাসিবাদ বিরোধী শক্তি শত দক্ষ প্রার্থীকে আলোচনার ভিত্তিতে সমর্থন জানাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতেই তথ্য জানিয়েছে দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। এরপর জানাবো মুফতি ফয়জুল করিমের আসনে প্রার্থী দেবে না জামাত। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিমের আসনে প্রার্থী দেবে না বাংলাদেশ জামাতে ইসলাম। আজ রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামাত ইসলামের পক্ষ থেকে এসব কথা বলা হয়েছে। এদিকে সুন্দর নির্বাচনের লক্ষ্যে কাজ করছি, কোনো পক্ষপাতিত্ব করিনি বললেন সিসি। কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই নির্বাচন কমিশন ইসি আপিল শুনানি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, আমরা চাই সবার অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন করা হোক। আজ নির্বাচন ভবনে আপিল শুনানি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি এএমএম নাসির উদ্দিন। জানাবো ঢাকা ১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নাহিদ ইসলামের রঙিন ছবি থাকার কারণে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এবং সেজন্য নির্বাচন কমিশন ইসি থেকে নাহিদ ইসলামকে শোকজের লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে। আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব বিষয় নিশ্চিত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো কেন হ্যাঁ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার ব্যাখ্যা দিল প্রেস উইং। আসন্ন গণভোটে প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়ে হ্যাঁ ভোটের পক্ষে অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনূস প্রকাশ্যে সমর্থন দিয়ে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসনের নিরপেক্ষতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হতে পারে। সাম্প্রতিক সময় এমন প্রশ্ন ওঠার পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং একটি স্পষ্টকরণ ব্যাখ্যা দিয়েছে এবং এই ব্যাখ্যাটির মাধ্যমে বলা হয়েছে যে প্রতিটি দেশের অন্তর্বর্তীকালীন সরকারই আসলে গণভোটের পক্ষে থাকে। সুতরাং এই ব্যাপারটি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারও এই হ্যাঁ ভোটের পক্ষে রয়েছে। আর সবাইকে বাংলাদেশে যদি পরিবর্তন হতে হয় তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে, তা না হলে আবার পূর্বের স্বৈরাচারী কায়দায় দেশ ফিরে যেতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ৩২ আসন নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা। হাতপাখা না থাকা আসনে ফ্যাসিবাদ বিরোধী শক্তির শত দক্ষ প্রার্থীকে আলোচনার ভিত্তিতে সমর্থন জানাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতেই তথ্য জানিয়েছে দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, রাজনীতির নানা সমীকরণ ও আদর্শের বহুমাত্রিক বোঝাপড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৬৮ আসনে একক নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি ইতিমধ্যেই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জাতির সামনে তুলে ধরা হয়েছে। বাকি ৩২ আসনের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হল ফ্যাসিবাদ বিরোধী শক্তিসমূহের মধ্যে আসনভিত্তিক সৎ, যোগ্য ও জনতার প্রতি দায়বদ্ধ প্রার্থীকে সমর্থন দেয়া হবে। ২০ জানুয়ারির পরে নির্বাচনের প্রচারণা শুরু হলে আলাপ আলোচনার মাধ্যমে হাতপাখা যেসব আসনে থাকবে না সেই ৩২ আসনে সমর্থনের ঘোষণা করা হবে। মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, বিষয়টি নিয়ে আমরা আপাতত ভাবছি না, সময় আসলে এই সিদ্ধান্ত জানানো হবে বলে চরমোনাই পীর বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে বাংলাদেশে যত ভণ্ড পীর রয়েছে তার মধ্যে চরমোনাই পীর কোনো অংশে কম নয়। কারণ তিনি কথা বলার প্রথমে যখন ইসলামী দলের সঙ্গে ঐক্য
ইত্যাদি নানা কথা বললেন, কিন্তু এখন দেখা যাচ্ছে তার বক্তব্যে সম্পূর্ণ ভিন্নতা। তিনি বলছেন কোনো নারী নেতৃত্বকে নেওয়া যাবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে নারী নেতৃত্ব ছাড়া এদেশে শুধু মুসলিমদের একার রাষ্ট্র নয়, এদেশটি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার। সুতরাং শুধু ইসলামপন্থীরা নিজেদের স্বার্থ হাসিল করতে চাইবে আর এদেশের আপামর জনতা সেগুলো মেনে নেবে না। এদেশ প্রতিটি মানুষের, সুতরাং সবাইকে সুযোগ দেওয়া উচিত। শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিল করা কোনো রাজনৈতিক দলের যদি উদ্দেশ্য হয়ে থাকে, শুধুমাত্র ধর্মের বিচারে যদি বিচার করা হয়, তাহলে সেটি বাংলাদেশের ইতিহাসে জুলুম করা হবে। এজন্যই জামাত ইসলামের পক্ষ থেকে খুলনায় কৃষ্ণনন্দীকে একটি আসনে মনোনয়ন দেওয়া হয়েছে, যাতে করে ওই আসন থেকে মূলত ওই এলাকায় হিন্দু অধ্যুষিত, সে কারণে হিন্দু ভোটারেরা যেন কৃষ্ণনন্দীর কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিতে পারে, সেজন্য তার মতো একজন সনাতন ধর্মাবলম্বীর এক ব্যক্তিকে নমিনেশন দেওয়া হয়েছে জামাত ইসলামের পক্ষ থেকে। সুতরাং এমন বিষয় নিয়ে আপত্তি তোলার কোনো প্রশ্নই আসে না। আর যারা বাংলাদেশে খেলাফতের কথা বলছেন তাদেরকে বলতে চাই, আপনি খেলাফত আগে ক্ষমতায় গিয়ে তারপর খেলাফত করেন। উল্টো ক্ষমতায় যার খোঁজ নেই, শুধু খেলাফত খেলাফত বলে যারা স্বৈরাচারের দোষর রয়েছে তাদেরকে ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দেয়া কোনোভাবেই কোনো ভালো রাজনৈতিক দলের জন্য কাম্য নয়। সেজন্য জামাত ইসলামের পক্ষ থেকে চরমোনাই পীরকে বারবার বলা হচ্ছে তারা যেন ইসলামিক আন্দোলন অর্থাৎ জামাত ইসলামের 11 দলীয় জোটে যোগ দেয়, কিন্তু তারা একরোখাভাবে এখনো তাদের সেই জায়গাটিতেই অবস্থান করছে। মুফতি ফয়জুল করিমের আসনে প্রার্থী দেবে না জামাত। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সম্মানিত করা হয়েছে। চরমোনাই পীর বা ভণ্ডপীর যেই হোক না কেন, এই ভণ্ডপীরের ওই আসনে আসলে জামাত ইসলামের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হবে না। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে চরমোনাই পীর তিনি প্রথম দিকে ইসলামী আন্দোলন এবং অন্যান্য ইসলামিক দলগুলোর মধ্যে একটি আসন সমঝোতা বা এক বক্স নীতির ব্যাপারে তার যথাযথ ভূমিকা ছিল বলে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। তাই চরমোনাই পীরের সম্মানে তার আসনে কোনো জামাত ইসলামের পক্ষ থেকে প্রার্থী দেবে না, এমনটাই জানানো হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে। কিন্তু শেষ পর্যন্ত আদতে ওই আসনে চরমোনাই পীর কি জিততে পারবে নাকি ওই আসনে বিএনপির কোনো প্রার্থী জিতে যাবে, সেটি এখন দেখার বিষয়। কারণ অতীতে এর আগে কখনোই এসব আসনে চরমোনাই পীর কখনোই তিনি জয়লাভ করতে পারেননি। প্রতিটি আসনে কখনোই আওয়ামী লীগ কিংবা বিএনপি এসব আসনে জয়লাভ করেছে, কিন্তু কখনোই চরমোনাই পীরকে জিততে দেখা যায়নি। সেখান থেকে একরকম ধারণা করাই যায় চরমোনাই পীরের আসন থাকতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে সেসব আসন আদতে চরমোনাই পীর ভোট পাবে কিনা সেটি দেখার বিষয়। শুধু এলাকা হলেই হয় না, দেশের মানুষ যদি বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় তাহলে ওই আসনে চরমোনাই পীরের কোনো অস্তিত্বই থাকবে না। আর যদি দেশের মানুষ মনে করে যে এই একটি আসনে তাকে জিতানো দরকার, সেক্ষেত্রে চরমোনাই পীর তিনি হয়তো নতুন করে কোনো কিছু অর্জন করতে পারেন, অর্থাৎ তিনি আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে যেতেও পারেন। এক্ষেত্রে অনেকেই আগে থাকতেই ধারণা করছে জামাত ইসলামের জোট থেকে বেরিয়ে যাওয়ার ফলে 268 আসনে চরমোনাই পীর যদিও তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে, কিন্তু প্রকৃতপক্ষে চরমোনাই পীর মাত্র একটি আসনই পেতে পারে, আর সেটি হচ্ছে রেজাউল করিম এবং ফয়জুল করিমের নিজস্ব বাড়ি যে এলাকায়, সেই আসনটি তারা পেতে পারে এমনটাই ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি আসলে কোন দিকে গড়ায় সেটি এখন দেখার বিষয়। সুন্দর নির্বাচনের লক্ষ্যে কাজ করছি, কোনো পক্ষপাতিত্ব করিনি বললেন সিসি। কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই নির্বাচন কমিশন ইসি আপিল শুনানি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি নাসিরুদ্দিন। তিনি বলেন, আমরা চাই সবার অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন, এই লক্ষ্যে আমরা কাজ করছি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে। আরও বলা হয়েছে, এবারের জাতীয় সংসদ নির্বাচনটি অতীতের যে কোনো নির্বাচন থেকে সুষ্ঠু সুন্দর করার ক্ষেত্রে আমরা বদ্ধপরিকর। ইসির পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে এই জাতীয় সংসদ নির্বাচনটি হবে ইতিহাসে সবথেকে ভালো মানের ও সুষ্ঠু মানের একটি নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে মূলত আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। পুরো বাংলাদেশটা আমরা নতুন করে সাজাতে চাই এবং বাংলাদেশের মানুষ আর
ভবিষ্যতে কখনোই যেন কোনো ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা না দেয় সেই ব্যাপারটি আমরা দেখতে চাই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে আরো বলা হয়েছে কোনরূপ ষড়যন্ত্র করে কাজ হবে না। নির্বাচন কমিশন কিন্তু সবসময় তারা যেটি যৌক্তিক সেভাবেই কাজ করবে। সুতরাং হামলা বা ভাঙচুর কিংবা আমাদেরকে আটকে রেখে কোনো লাভ হবে না। ঢাকা ১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে ঢাকা ১১ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নাহিদ ইসলামকে কারণ দর্শানো নোটিশ বা শোকজ দেওয়া হয়েছে। আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই শোকজ দেওয়া হয়েছে। উল্লেখ্য, নির্বাচন উপলক্ষে ঢাকা ১১ আসনে একাধিক গুরুত্বপূর্ণ স্থানে আপনার নিজের বিশাল আকৃতির রঙিন ছবি, ঢাকা ১১ আসন সহ আরও বেশ কয়েকটি জায়গায় আপনার রঙিন বড় বড় ছবি ব্যানার আকারে দেখা গেছে। সবের কারণ জানতে নির্বাচন কমিশনের ইসির পক্ষ থেকে নাহিদ ইসলামকে শোকজ করা হয়েছে। আগামী দু একদিনের মধ্যেই তাকে সব বিষয় নিয়ে যেন ইসির কাছে গিয়ে তারপর লিখিতভাবে বক্তব্য বা জবাব দিয়ে আসে সেই ব্যাপারটি নিয়ে কথা বলা হয়েছে। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করতে হবে, তবে নাহিদ ইসলামের এই আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি নির্বাচন কমিশন ভালোভাবে নেয়নি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে এবারে জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠু করার ক্ষেত্রে নাহিদ ইসলাম আপনাকে অবশ্যই নির্বাচন কমিশনে এসে তারপর আপনার এই ধরনের কর্মকাণ্ডের একটি লিখিত জবাব দিতে হবে। তা না হলে পুরো সিস্টেমটি আসলে আমরা সেভাবে চালাতে পারবো না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সেজন্য নাহিদ ইসলামকে এসব বিষয় নিয়ে অবশ্যই পরিষ্কার করতে হবে বলে নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে আজ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।